প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং চতুর্থ চ্যাপ্টার মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি, উম, প্রদান, আয় ব্যয় অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর সৃজনশীল প্রশ্নের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। আজকে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকো তোমাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার। আমি চেষ্টা করছি তোমাদেরকে কমার্সের সাবজেক্টগুলো এবং ইংলিশ, অঙ্ক এগুলোকে পরীক্ষা উপযোগী করার। তোমাদের এই আলোচনার প্রত্যেকটা এপিসোডের সাথে আমার এখন থেকে কুইজ থাকবে। আশা করি তোমরা কুইজগুলোতে অংশগ্রহণ করবা তোমাদের জানা বোঝাটা যাচাই করার জন্য। আর এই চ্যানেলের ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে এই লিঙ্কটা পাবা তোমরা। তা আমরা চলে যাই সরাসরি আলোচনায়। প্রবলেমটা পড়ি, সৃজনশীল প্রশ্নের 3 নম্বরটা। জনাব নাজিম ঢাকার উত্তরায় 2025 সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটা রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কয়েকটি লেনদেন নিম্নরূপ: তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা, প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা, মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা, রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো 22,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 9,000 টাকা, গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রাপ্তি 25,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, আলমারি ক্রয় 25,000 টাকা। এখন রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে: মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় খরচ আর ব্যয় একই জিনিস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ আমরা দেখি আয় কোনটা কোনটা আছে। প্রথমে তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা রেস্টুরেন্ট। সে তৈজসপত্র কিনছে, মানে জিনিসগুলো তার ব্যবসা পরিচালনা করতে লাগবে, এটা তার সম্পদ, কাজে এটা সম্পদ কিনছে, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। সাজসজ্জা সামগ্রী, এটাও মূলধন জাতীয় ব্যয়, কারণ হোটেলে একটু ডেকোরেশন করতে হয় কাস্টমারদেরকে অ্যাট্রাকশন করার জন্য, তো এইগুলো অনেকদিন ধরে চলে এই খরচটা, এই জন্য এটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। প্রচারণা বাবদ, এটা ছোট্ট অ্যামাউন্ট 3,000 টাকা, কাজে এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মালামাল আয়নের ভ্যান গাড়ি মেরামত, এটা ছোট্ট খরচ, মেরামত খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দুইটা পাইলাম আমরা মূলধন জাতীয়, দুইটা মুনাফা জাতীয়। আর রেস্টুরেন্টের জন্য এই যে বিল আদায় হলো 22,000 টাকা, এটা আয়। তাহলে আয় পাইলাম একটা 22,000, এটা মুনাফা জাতীয় আয় 22,000 টাকা, কারণ এটা হোটেলের জন্মদিন অনুষ্ঠান পালন করছে, তার ফিস আদায় করছে, সেখান থেকে পেয়েছে টাকা বিলটা। আর কম্প্রেসার ক্রয়, এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়। এই একটা কম্প্রেসার অনেক দিন ধরে চলবে, নতুন রেফ্রিজারেটর নষ্ট হওয়ার কারণে নতুন কম্প্রেসার কিনছে, কাজে এটা মেরামতের মধ্যে দেওয়া যাবে না, এটা আমাদেরকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে 8,000 টাকা। কর্মচারীদের বেতন, এটা মুনাফা জাতীয় ব্যয়। গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রাপ্তি, এই যে প্রাপ্তি টাকা পেয়েছে, আয় 25,000, তাহলে দুইটা আয় পেলাম, 22,000 এই 25,000। আর ভাড়া পরিশোধ, এটা মূলধন মুনাফা জাতীয় ব্যয়। আলমারি ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা আমাদের ক নম্বরের প্রশ্ন হচ্ছে যে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ, তাহলে দুইটা 22,000 আর এই 25,000 যোগ করলে হয় 47,000। এই যে, তাহলে ক নম্বরে আমাদের জন্মদিন অনুষ্ঠান বাবদ প্রাপ্তি 22,000 আর সেবা প্রদানের জন্য গ্রাহকদের প্রতি 25,000, এই মোট 47,000 টাকা, এটাই হলো মুনাফা জাতীয় আয়। খ নম্বরে বলছে মুনাফা জাতীয় খরচের পরিমাণ। তাহলে মুনাফা জাতীয় খরচ আমরা দেখেছি, প্রচারণা ব্যয় আছে 3,000 টাকা, ভ্যান গাড়ি মেরামত আছে 1,000, কর্মচারীদের বেতন আছে 9,000 আর ভাড়া পরিশোধ করেছে 50,000। এই টোটাল যোগ করলে 63,000। তাহলে 63,000 টাকা হলো মুনাফা জাতীয় খরচ। আচ্ছা, এবার মূলধন জাতীয় খরচ। মূলধন জাতীয় খরচগুলো কি আমরা যদি একটু দেখি: তৈজসপত্র কিনছে 80,000 টাকা, সাজসজ্জা সামগ্রী কিনছে 20,000 টাকা, নতুন কম্প্রেসার কিনছে 8,000 টাকার, একটা আলমারি ক্রয় করেছে 25,000, এগুলো যোগ করলে 1,33,000। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মনে রাখবা, দীর্ঘমেয়াদী সম্পদ যেগুলো হয় সেগুলোতে ব্যয় করলে এটা মূলধন জাতীয় ব্যয়। আর নর্মাল ব্যবসা করতে যে খরচগুলো হয়, বেতন দিচ্ছে, ভাড়া দিচ্ছে, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই ছিল আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা আমাকে রিচ করতে পারো, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা জিমেল আছে, এখানে মেসেজ দিতে পারো, তাহলে আমি রিপ্লাই করব তোমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল।
আবার আবার দেখা হবে নতুন এপিসোডে। থ্যাংক ইউ ভেরি মাচ।